আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? একটু কনফার্ম করবে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, একটু ওয়েট করছি 2-3 মিনিট। আচ্ছা, যারা যারা লেখাটা রেডি করেছো আগের দিনের, ওই ট্রান্সলেশন একটু কমেন্ট বক্সে পেস্ট করো। গ্রুপ থেকে নিয়ে কমেন্ট বক্সে দাও। স্যার আমার তো পিডিএফ বানানো আছে। ঠিক আছে, মানে পিডিএফ আমি লাস্টে রেখে দিচ্ছি। আচ্ছা, মানে খাতায় লেখা আছে, তার থেকে পিডিএফ করা। স্যার পিডিএফ আমি আমারটাও পরে তো দেখছি। তাই, আমারটাও ঠিক পিডিএফ আছে, করা আছে। পিডিএফ আমি পরে দেখে নিচ্ছি। আমি ইনিশিয়ালি যারা টাইপ করে দিয়েছো, তাই লাইভ ক্লাসে চেকিংটা হয়ে যাবে। স্যার। হ্যাঁ বলো। স্যার আমি সাইম বলছি। হ্যাঁ বলো। স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না আমি স্যার আপনাকে। না, আমি এখনো স্ক্রিন শেয়ার করিনি। শুধু লেখা উঠছে পিএস এরকম লেখা উঠছে শুধু। আমি স্ক্রিন শেয়ার করিনি এখনো, দেখতে পাবে আচ্ছা না। আচ্ছা আচ্ছা। এবার দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিন? স্যার একটা কথা বলি স্যার। বলো। স্যার এই বাংলা ক্লাসটা আমাদের ঠিক মতন হচ্ছে না স্যার। কেন, কি সমস্যা হয়েছে? আজকে যেমন এর আগে তো কোনো মানে ঠিক ছিল না। আহ, কবে হবে না হবে মানে কোনো নির্দিষ্ট ইসে নেই, ডেট নেই। আজকে নির্দিষ্ট যেটা ডেট না, সবসময় রবিবার 4টে থেকেই হবে। এবার কোনো সপ্তাহে স্যার না পারলে সেটা অন্য ডেটে করাবেন। স্যার আজকে যেমন ক্লাসের ব্যাপারটা বলি। আজকে যে কাজটা আমাদের দেওয়া হয়েছিল, ট্রান্সলেশন বা সরি বঙ্গানুবাদ একটা দেওয়া হয়েছিল বা একটা রিপোর্ট, সংবাদ প্রতিবেদন লিখতে দেওয়া হয়েছিল। তো লিখতে লিখতে ক্লাসে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস প্রায় শেষ, তারপরে তো আমাদের অনলাইনে কিছু দেখলেও না, অফলাইন ক্লাস হচ্ছিল স্যারের। তো এটা না না, এখন ও তো একসাথে হয়, ক্লাস অনলাইন অফলাইন তো একসাথেই হবে। তো আমাদের তো তোমাদের রেসপন্স করবে স্যার। আমরা এত হ্যালো স্যার বলছি, কোনো রেসপন্সই নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ফ্যাকাল্টি চেঞ্জ করে দেবো। ঠিক আছে। স্যার একটা কথা বলার ছিল এই প্রসঙ্গে। 1 মিনিট, হ্যাঁ। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি বাংলা ব্যাপারেই স্যার, বলছি যে স্যার 4টে থেকে হবে, সেটা স্যার আগে থেকে জানা থাকলে একটা সুবিধা হয় স্যার, তাহলে রেডি হয়ে মানে রেডি হয়ে ক্লাসটা স্টার্ট করা যায় স্যার। আর একটা বিষয়ে বলার যেটা, সেটা হচ্ছে স্যার অনলাইন আর ক্লাস করার সময় স্যার অফলাইনের আওয়াজ এত ডিস্টার্বিং, মানে এত প্রবলেম ক্রিয়েট করে যে অনলাইনে কথাগুলো ঠিক করে বোঝাই যায় না। আর মাঝে মাঝে খুব কনফিউশন তৈরি হয় যে স্যার আমাদের কিছু বলছেন না ওনাদের কিছু বলছেন। আচ্ছা, এই ঠিক আছে। ব্যাপারগুলো স্যার খুব প্রবলেম তৈরি হচ্ছে স্যার। আর ওই যেটা উনি বললেন ওই আব্দুল, যে এই সেম প্রবলেমটা স্যার হচ্ছে স্যার। আমি আজকে ক্লাসটা করতে পারিনি, আমি জানতে পারিনি। পরে যখন দেখলাম তখন দেখলাম যে মানে রেকর্ডিং দেখলাম স্যার একটু আগে। তো আমি স্যার জানতাম না, আমি ভেবেছিলাম স্যার 10টা থেকে হবে হয়তো। না না, তোমাদের টাইম 4টে থেকে। এবার গত সপ্তাহে স্যার আসতে পারেননি বৃষ্টির জন্য। ওটা হ্যাঁ স্যার, স্যার আপনি সেটা ডিজিটাল বলে বোর্ডে দিয়েছিলেন করান, স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য 10টার সময় হয়েছিল। ঠিক আছে, ঠিক আছে স্যার। একজন লেখাটা টাইপ করে এখানে দিয়েছো, আর কেউ তো এখনো টাইপ করে দিলে না। বাকি যারা কি কেউ জয়েন করেনি? তাহলে অভিষেকেরটাই আগে দেখে নি। অভিষেক চ্যাটার্জি আছো? স্যার আমি আছি। হুম, 1 মিনিট। গ্রুপে তো অনেকেই লেখা জমা দিয়েছো টাইপ করে, আমি তো তার মধ্যে একজন এখানে দিচ্ছ, এটা তো হলে অসুবিধা। আচ্ছা, তুমি লিখেছো ওয়ান্স আ বয় স্টোল আ বুক উইচ বিলংস। দেখো এখানে তুমি স্টোল লিখেছো, কোন টেন্স আছে? V2।
আর বিলংস কি আছে V1, তার মানে পাস্ট প্রেজেন্ট মিশে গেল, ভুল। তাহলে once a boy stole a book which belongs to his friend from school, এটা বিলং করে দেবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, স্যার। তারপরে লিখছো এই যে লস্ট হিজ প্যারেন্টস, এই সাবজেক্ট কে? স্যার এই যে ভার্বটা লিখেছো এতে একটা সাবজেক্ট দরকার, হ্যাঁ স্যার, ওই সাবজেক্ট কোথায়? স্যার বয় হু লস্ট হিজ পেরেন্টস হবে স্যার, ওখানেই মিস্টেকটা করেছি স্যার। তাহলে একটু দেখবে না। হার আন্ট, হার কি করে হয় স্যার বাবা? আমি টাইপে স্যার হি লিখেছিলাম স্যার। হি আন্টও তো হয় না, তুমি টাইপ করার পর একবার একটু তো দেখে দেবে। তুমি না যে না বলছো স্যার, এই আমি হি স্যার আমি লিখেছিলাম, হিটাও তো ভুল। কমেন্ট স্যার কমেন্ট বক্সে লিখেছি স্যার। তুমি তো আগে টাইপ করে রেখে এখন জমা দিচ্ছ, তাই না? তুমি কি এখন ইনস্ট্যান্ট করে দিলে? না না স্যার, সেটা বলছি না, বলছি আপনাকে যে কমেন্ট। ও হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি ওখানে। না না কি? স্যার, আমি আপনাকে যেটা পাঠিয়েছি স্যার ওই কমেন্ট বক্সে স্যার, সেখানে হি লেখা আছে, হি লস্ট হিজ পেরেন্টস লেখা আছে স্যার। আচ্ছা, তাহলে ওটা আমার হয়তো টাইপ করতে ভুল হয়েছে, তুলতে ভুল হয়েছে। দেখে নিচ্ছি কোথায় লিখেছো তুমি হি লস্ট হিজ প্যারেন্টস। হি লস্ট হিজ প্যারেন্টস, হ্যাঁ ঠিকই তো আছে। অ্যাট হিজ চাইল্ডহুড হার আন্ট গ্রিউ হিম, হার আন্ট গ্রিউ হিম হয় না, হার আন্ট গ্রিউ হিম আপ, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, আফটার সি দিস বুক অন হিজ হ্যান্ড। আচ্ছা দেখি তো এখানে উঠতে কোনো প্রবলেম হচ্ছে কিনা আজকে। She asked him after see this book on his hand, হয় না। তা আমি লেখাটাকে আরেকবার কপি করছি, কোনো কারণে যদি নিতে ভুল হয়ে থাকে আমি আরেকবার নিয়ে দেখছি। দেখো এবার তুমি যেমন যেমন লিখেছো তেমন তেমন এসছে তো। হ্যাঁ স্যার। ও, এটাই সমস্যাটা হচ্ছে, লেখাটা ভেঙে যাচ্ছে কেন? এরকম তো হওয়ার কথা না। হ্যাঁ, এ আবার কি হলো সমস্যা? তো কোনোদিন এরকম হয় না। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি জুমের পেন ইউজ করছি, হ্যাঁ, তাহলে আর এই ইস্যুটা হবে না। আচ্ছা দেখো, এটা তোমার লেখা। হ্যাঁ স্যার। দেখো, ওয়ান্স আ বয় স্টোল আ বুক হুইচ বিলংস, তাহলে বিলংস এ ভুল আছে, টু হিজ ফ্রেন্ড ফ্রম স্কুল, হি লস্ট হিজ প্যারেন্টস অ্যাট হিজ চাইল্ডহুড, হার আন্ট, তুমি এখানে হারই লিখেছো, হার আন্ট গ্রিউ হ্যাঁ স্যার, ওটা হিম, ভুল হয়েছে স্যার। শি আস্কড হিম আফটার সি, আচ্ছা আফটার হচ্ছে কি প্রিপোজিশন, তাহলে আফটার সিং হয়, আফটার সিং দিস বুক, অন হিজ হ্যান্ড হয় না, হাতের ওপরে নয়, অন হিজ পাম হতে পারে বাট ইন হিজ হ্যান্ড হবে। ভুবন, ওয়্যার ডু ইউ গেট দ্য বুক, হি সেড দ্য বুক বিলংস টু আ বয় অফ স্কুল, বা ইন স্কুল লেখো আরো ভালো হবে। হিজ আন্ট আন্ডারস্টুড দ্যাট হি স্টোল দিস বুক, হি হ্যাড স্টোলেন হবে। আন্ডারস্টুড কিসে আছে? পাস্টে আছে, তাহলে যেটা আগে করেছে সেটা পাস্ট পারফেক্টে হবে। বাট শি নিদার আস্ক, আস্ক তো প্রেজেন্ট টেন্স হয়ে গেল, টু রিটার্ন দ্য বুক অর নট টু প্রোহিবিট হিম, নরের সাথে প্রোহিবিট হয় না, ভুলভাল স্ট্রাকচার হয়ে গেছে। এরপর কার খাতা আছে? স্যার আমার আছে মনে হয়। দেখে নিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এরপর হচ্ছে আব্দুল রহিম। স্যার স্যার একটা কোশ্চেন করব। হ্যাঁ বলো। স্যার ওই প্রোহিবিটের জায়গায় তাহলে স্যার কি বসালে ওটা অ্যাপ্রোপ্রিয়েট হবে স্যার? দেখো মানে দুটোই অন্যরা নেগেটিভ লিখেছে, হয়ে গেছে, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ অন্যরা তো লিখবে, আমি বলে দেবো, অসুবিধা ওকে হবে স্যার। না।
আচ্ছা, এখানে এই লেখাটাকে মুছতে হবে তোমার এই পেন দিয়ে। হুম, তাহলে এটাকে ইয়ে করে, এটা হচ্ছে আব্দুল রহিমের লেখা, হ্যাঁ দেখে নাও, ঠিক আছে? আব্দুল রহিম আছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। Once a boy pilfered a book of his friend from school. Pilfered ঠিক আছে, he lost his parents in his early childhood and his aunt brought him up. খুব সুন্দর হয়েছে। Seeing the book in his hand, she asked ভুবন। আচ্ছা দেখো, এটা কোটেশনের মধ্যে আছে তো, তাহলে এখানে সেই টু ভুবনই করো। এটা আমরা অনেকে ভুল করি, এই যে মানে মডার্ন ইংলিশে চলে, এটা আক্সড করা যায় না তা নয়, আক্সড তুমি করতেই পারো, কিন্তু মাথায় রাখবে যে আক্সড আমরা তখন ব্যবহার করব যখন আমরা ডিকোড করছি, অর্থাৎ কোটেশনটা তুলে দিচ্ছি। যতক্ষণ কোটেশন থাকছে, কোটেশনের বাইরে সেইড লেখাটাই ভালো, ঠিক আছে? তাহলে ঠিক আছে সেইড স্যার। টু ভুবন, ওয়্যার ডিড ইউ গেট দিস বুক? হি অ্যান্সার্ড, এটাও হি সেইড করবে। ফ্রম আ বয় অ্যাট স্কুল না, ইট বিলংস টু আ বয় অ্যাট স্কুল, ইট বিলংস টু আ বয়, বা ইট ইজ মাই ক্লাসমেটস বুক, এরকম লিখতে হবে। তাহলে আন্ট ঠিক আছে। কুড রিয়েলাইজ দ্যাট ভুবন হ্যাড স্টোলেন দ্যাট বুক, বাট শি নিদার আস্কড ভুবন টু রিটার্ন দ্য বুক নর ফরবেড হিম টু স্টিল। ঠিক আছে, ভালো হয়েছে লেখাটা। হু ইজ নেক্সট? এই, তাহলে এখানে হবে। দেবরাজ আছিস? হ্যাঁ স্যার আছে। দেবরাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Once a boy pilfered a book from another boy at school. He was an orphan. Orphan বলা যায় না, হ্যাঁ? He lost his parents করতে পারিস, অথবা his parents died করতে পারিস, ঠিক আছে? অরফ্যান মানে মানে যার মা বাবা, মানে দেখাশুনোর কেউই নেই, এর তো অন্তত মাসি আছে, তাই না? তাহলে অরফ্যান কি করে লিখবি এখানে? কেউ নেই যার, অনাথ। ঠিক আছে, এই অনাথ শব্দটার মানেটাও খুব বাজে, জানিস তো? এমনিতে এই যে অনাথ আমরা বলি, এই নাথ, নাথ মানে হচ্ছে স্বামী, আর অ মানে হচ্ছে নেই। তো যাই হোক, ওরকম ব্যাপার নয়, এখানে স্বামী শব্দের অর্থ হচ্ছে প্রভু। তো যাই হোক, অনাথ মানে যার কেউ নেই, হ্যাঁ, নট অনলি মাদার ফাদার, আরো অনেক কিছু হতে পারে। তাহলে once a boy pilfered a book from another boy at school. He was an orphan from his early days. Uh, he grew up with his aunt. Looking that book, looking এর সাথে অ্যাট হয়, তাহলে এটা বেটার হয় সিং ব্যবহার করা। লুকিং অ্যাকচুয়ালি অ্যাট এ গ্ল্যান্সের জন্য ব্যবহৃত হয়, মানে লক্ষ্য করার জন্য। তাহলে লুক দিলে করতে পারিস, অ্যাড ব্যবহার করতে হবে, যে লুকিং অ্যাট দ্যাট বুক ইন হিজ হ্যান্ড, শি আস্কড, শি আস্কড এর থেকে শি সেইড ভালো, ভুবন। ফ্রম ওয়্যার ইউ গেট দিস বুক, এটা আরো ভালো হয়, ওয়্যার ইউ গেট দিস বুক, ঠিক আছে? ফ্রম দেয়ার দরকার হয় না। ভুবন রিপ্লাইড বা ভুবন সেড, দ্য বুক বিলংস টু আ স্টুডেন্ট অফ মাই স্কুল। Aunt realized that Bhuvan had stolen this book, but she neither ordered him to return the book nor forbid to steal হবে না, টু এর পর সবসময় V0 বসে রে, হ্যাঁ, স্টিল হবে। হুম। আর কেউ দিয়েছিস লিখে জমা? সুরজিৎ। Once a boy stole another's book. Another's book কি করে হয়? Another তো কোনো পার্সনকে নাও বোঝাতে পারে।
অন্যজনের বই বলছে তো, র আছে, এর তাহলে বোঝাচ্ছে। হ্যাঁ, অ্যানাদার শব্দটা কি? অ্যানাদার বয় হতে পারে, অ্যানাদার পেন হতে পারে। তাহলে অ্যানাদার যে পার্সনকেই রেফার করছে সেটা তো নয়। তাহলে লিখতে না, হবে ওয়ান্স এ বয় স্টোল অ্যানাদার বয়েজ বুক ফ্রম স্কুল অ্যান্ড ব্রট ইট হিজ হোম, হয় না, অ্যান্ড ব্রট ইট হোম। ঠিক আছে? হুম, ইন হিজ আর্লি এজ হি লস্ট হিজ পেরেন্টস। ঠিক আছে? হিজ আন্ট ব্রট হিম আপ। ঠিক আছে? ওয়েন হিজ আন্ট স আ বুক। এবার দেখ, বইটার কথা অলরেডি মেনশন করা আছে না আগে? হ্যাঁ আছে, তাহলে এবার আর এ হবে না। এ কখন ব্যবহৃত হয়? এ বা অ্যান ইনডেফিনিট আর্টিকেল when something is introduced for the first time, দা but হবে, তাই তো? mention for the second time or third time or fourth time আমরা দা ব্যবহার করব। তাহলে when his aunt saw the book in his hand, তাহলে and asked হবে না, she asked him। ক্লজ তো। when হচ্ছে কনজাংশন, তাহলে দুটো সাবজেক্ট ভার্ব। প্রথম সাবজেক্ট ভার্ব হিজ আন্ট স, আর 2 নম্বর হুম, সাবজেক্ট ভার্ব she asked him, ভুবন where have you found এটা it। বুঝতে পারলাম না কি বললেন। যখন তুই কনজাংশন ব্যবহার করছিস, কনজাংশন কেন ব্যবহার করছিস? দুটো ক্লজকে কানেক্ট করার জন্য। কারেক্ট ক্লজ করার জন্য। মানে কি? সাবজেক্ট ভার্ব, একটা হ্যাঁ। সাবজেক্ট ভার্ব একটা ক্লজ, একটা সাবজেক্ট ভার্ব আরেকটা ক্লজ। তাহলে হুম, এই যে তুই লিখলি যে যে ওয়েন, ওয়েনটা কনজাংশন, আচ্ছা। তাহলে হিজ আন্ট হচ্ছে সাবজেক্ট, হুম, স হচ্ছে ভার্ব। তাহলে এই হচ্ছে একটা ক্লজ, আন্ট ক্লজ। স একটা ক্লজ। আর কনজাংশন কি? ওয়েন। ওয়েল। তাহলে এই যে কনজাংশন, এটা একটা ক্লজকে আরেকটা ক্লজের সাথে যোগ করবে। যোগ আরেকটা ক্লজ করবে। মানে কি? সাবজেক্ট ভার্ব। তাহলে এখানে যে তুই আক্স লিখলি সেটা হচ্ছে ভার্ব, তার সাবজেক্ট কোথায়? তাহলে সি লিখতে হবে। এই এন্ড মানে তো কনজাংশন। একটা জিনিস মাথায় রাখবি, যে কোনো সময় নাম্বার অফ কনজাংশন লিখে নে এটা, নাম্বার অফ কনজাংশন ইকুয়াল টু নাম্বার অফ ক্লজেস মাইনাস 1। যে কোনো সেন্টেন্সে যতগুলো ক্লজ থাকবে তার থেকে একটা কম কনজাংশন থাকবে। মানে মনে কর সাবজেক্ট ভার্ব মানে কি? ক্লজ 1। মনে কর আরেকটা সাবজেক্ট ভার্ব আছে, মানে হচ্ছে ক্লজ 2। তাহলে দুটো ক্লজকে কানেক্ট করার জন্য কটা কনজাংশন লাগবে? একটা মিনিট, হ্যাঁ একটা। কি বল? না না না, হয়নি রে, আর হবে না। হুম, ও আর অনেক অনেক সময় লাগবে। আমি ক্লাস করিয়ে তোকে কল করছি রে। হুম 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 কোথায় ছিলাম রে বাবা? স্যার ওই হ্যাঁ হ্যাঁ কনজাংশন। হ্যাঁ, এই দেখ, তাহলে এই হচ্ছে একটা ক্লজ, এই হচ্ছে একটা ক্লজ। মানে ধর আই গো, আই সাবজেক্ট গো ভার্ব, হি কামস হি সাবজেক্ট। ঠিক আছে? তাহলে এই দুটোকে যোগ করতে একটা আঠার দরকার হবে, তার মানে কনজাংশন কটা থাকবে? একটা। আই গো একটা। অ্যান্ড হি কামস, অথবা ওয়েন আই গো কমা হি কামস। ঠিক আছে? অথবা ঠিক ইফ আছে। আই গো, ইফটা কি? কনজাংশন। তাহলে ইফটা কনজাংশন ক্লজ 1 আর ক্লজ 2 কে যোগ করছে। এখানে মনে কর ক্লজ 3 আচ্ছা আছে। স্যার, যদি দুটো ক্ষেত্রে সাবজেক্ট সেম থাকে তাহলে কি হ্যাঁ সেকেন্ডটাকে সাবজেক্ট দেখাতে হবে? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, যদি দুটো ক্ষেত্রেই সাবজেক্ট সেম থাকে তাহলে সাবজেক্ট দেখাতে হবে কি না, এটাকে বুঝতে গেলে একটু সময় লাগবে। দেখ, অ্যাকচুয়ালি কনজাংশন দু ধরনের হয়। কনজাংশন দু ধরনের হয়। এক ধরনের কনজাংশনকে বলা হয় সাবঅর্ডিনেটিং, আরেকটাকে বলা হয় কোঅর্ডিনেটিং। অনেকে কোঅর্ডিনেট কনজাংশনও বলে, একই ব্যাপার। সাবঅর্ডিনেট কনজাংশন কোঅর্ডিনেট কনজাংশন, অথবা সাবঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে রয়েছে 7খানা। ফ্যান বয়েজ, তোরা শুনেছিস হয়তো। ফ্যান বয়েজ মানে এ মানে হচ্ছে ফর, এ মানে হচ্ছে অ্যান্ড, এন মানে হচ্ছে নর, বি মানে হচ্ছে বাট, ও মানে হচ্ছে অর,
ওয়াই মানে হচ্ছে ইয়েট, এস মানে হচ্ছে সো। আমার আজকে হাতের লেখাটা একটু ঘেটে যাবে কারণ আমার সেট আপটা একটু চেঞ্জ হয়েছে, ঘরে কিছু কাজ চলছে। আমি আমার যে জায়গায় বসে ক্লাস করাই, তো সেইটা পুরো ডিস্টার্বড হয়ে গেছে, একদম এলোমেলো জায়গায় কিছু বই টই দিয়ে টেবিল টেবিল সরিয়ে কোনোভাবে করাচ্ছি, তাই একটু লেখাটা আজকে অন্য দিনের থেকে অন্যরকম হবে, বাট মানে উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে? তাহলে এই যে সাতখানা কনজাংশন, এইগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তৈরিতে ব্যবহৃত হয়, কম্পাউন্ড। আর এই সাতটা বাদে যা যা কনজাংশন আছে, বিকজ, সিন্স, অ্যাজ, যা যা আছে, এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। এবার মাথায় রাখবি, কম্পাউন্ড সেন্টেন্সেও কনজাংশন থাকে, কমপ্লেক্স সেন্টেন্সেও কনজাংশন থাকে, দুটোর মধ্যে পার্থক্য কি? কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, বা আমরা বলতে পারি একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে যে এককভাবে বসতে পারে। ধর আমি বললাম যদি তুমি আসো আমি তাহলে যাব, আমি তাহলে যাব, এটা কমপ্লিট সেন্টেন্স, কিন্তু যদি তুমি আসো এটা ইনকমপ্লিট সেন্টেন্স, তাই না? তাহলে হুম। এই ইনকমপ্লিট মানে হচ্ছে ডিপেন্ডেন্ট। অন্যদিকে তোমার কম্পাউন্ড সেন্টেন্সে দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, ক্লজ মানে সাবজেক্ট ভার্ব, হ্যাঁ, আর কিছু না। তার মানে এখানে দুজনেই কি থাকবে? প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি, অথবা এটাকে আমরা মেইন ক্লজও বলতে পারি। কি কি বলতে পারি? মেইন ক্লজও বলতে পারি। এই তিনটে নামে চিনতে পারি, তাই তো? মাথায় রাখবি, এই যে বললাম যে স্যার দুটো সেন্টেন্সের সাবজেক্ট বা দুটো ক্লজের সাবজেক্ট যদি সেম হয় তাহলে কমন নিতে পারবো। উত্তর হচ্ছে কমন নিতে পারবো যদি কম্পাউন্ড সেন্টেন্স হয়, মানে দুটোই যদি প্রিন্সিপাল ক্লজ হয়। ঠিক আছে? কিন্তু হুম। যদি দুটোর মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে এটা আমরা পারবো না। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। ধর বলা হলো আই আই উইল গো অ্যান্ড আই উইল প্লে। সবার আগে বল, আমি যদি আই উইল গো না লিখে শুধু আই উইল প্লে লিখি, এটা কমপ্লিট তো একটা, মানে ইন্ডিপেন্ডেন্ট তো? আই উইল প্লে ইন্ডিপেন্ডেন্ট। মানে দাঁড়াবে। আচ্ছা, আমি যদি আই উইল প্লে না লিখি, শুধু লিখি আই উইল গো, তাহলে এটাও ইন্ডিপেন্ডেন্ট, সম্পূর্ণ মানে দাঁড়াচ্ছে, কোনো কিছুর জন্য আটকাচ্ছে না। ক্লিয়ার না হ্যাঁ তো? না। স্যার, তার মানে এখানে হচ্ছে কি, এটাও প্রিন্সিপাল ক্লজ, এটাও এটাও প্রিন্সিপাল। প্রিন্সিপাল ক্লজ, তাই তো? তার মানে এটা কি? কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এছাড়াও দেখ এখানে কনজাংশন কি রয়েছে? অ্যান্ড। অ্যান্ড আমার ফ্যান বয়েজ এর লিস্টে আছে, আছে কি হ্যাঁ নেই? স্যার। তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে চাইলে তুই আই কে কমন নিতে পারবি। আই কেন, তুই উইল কেও কমন নিতে পারবি। ক্লিয়ার? আই উইল গো অ্যান্ড প্লে। এবার ধর বলা হলো অ্যাজ আই ওয়েন্ট দেয়ার, কমা, আই স আ বিগ স্নেক। ঠিক আছে? খেয়াল করে দেখ, আই স এ বিগ স্নেক, আমি একটা বড় সাপ দেখেছি, কমপ্লিট সেন্টেন্স। হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ। যদি এটাও হ্যাঁ প্রিন্সিপাল স্যার। ক্লজ হয় তাহলে কমন নিতে পারবে। অ্যাজ আই ওয়েন্ট দেয়ার মানে যে মুহূর্তে আমি সেখানে গেছি বা যখন আমি সেখানে গেছি, এটা কি কমপ্লিট না ইনকমপ্লিট? স্যার এটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে দুটোর নেচার এক। না না, একটা আর তাহলে একটার উপর এখান ডিপেন্ড থেকে না। তুই করবে। আই কমন নিতে পারবি না, সাবজেক্ট সেম হওয়া সত্ত্বেও কমন নিতে পারবি না। পুরো ক্লিয়ার? Yes. হ্যাঁ স্যার। ঠিক আছে? তো এগুলো ছোট ছোট গ্রামাটিক্যাল এলিমেন্ট আছে যেটা আমি পড়াতে পড়াতে তোমাদের সাথে আলোচনা করে দেবো। স্যার ওটা তাহলে কি স্যার তাহলে কি শুধু কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কমন নিতে পারবো না? না, কমপ্লেক্স সেন্টেন্সে নিতে পারবো না। অ্যাকচুয়ালি মাথায় একটা জিনিস মাথায় রাখো, আহ, তো একটা প্রিন্সিপালের চেয়ার, সেখানে কি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার এসে বসতে পারে? না না, স্যার। বুঝতে পারে না। কিন্তু আরেকজন প্রিন্সিপাল এসে বসতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, তার মানে দুজন যখন একই জিনিস থাকছে, দুজনের মধ্যে যখন সিমিলারিটি বা প্যারিটি থাকছে, তাদের মধ্যে আমি কমন নিতে পারবো। যদি দুটো জিনিস সেম না থাকে তাদের মধ্যে আমি কমন নিতে পারবো কি করে? কমন নেওয়া যাবে না। এটা তুমি মানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রেও তো সেম, তাই না? ঠিক আছে স্যার। এটা হচ্ছে বিষয়। তাহলে কার খাতাটা দেখছিলাম বাবা?
সুরজিৎ। সুরজিৎ। কোথায় ছিলাম কোথায় চলে গেলাম দেখ, যাই হোক এগুলো আমাদের ইম্পর্ট্যান্ট, মানে এটা বেশি ইম্পর্টেন্ট কারণ এটা যেটা শেখালাম এটা সবার জন্য দরকার হলো। আচ্ছা, আহ ভুবন ওয়্যার হ্যাভ ইউ ফাইন্ড ইট হয়ে গেল, ফাইন্ড, ফাউন্ড ইট ফাউন্ড, হ্যাঁ ঠিক আছে। হি টোল্ড হার ইট ইজ অ্যানাদার্স বুক, ওই অ্যানাদার বয়েজ বুক হবে, হ্যাঁ অ্যানাদার হ্যাঁ, মানে তো অ্যানাদার এনিথিং হতে পারে তাই অন্য, না? হ্যাঁ, বুঝতে পারি বইটা কার বইটা সেটা। His aunt understood all. Bhuvan stole this book, but she neither, এটা তো একসাথে হলো না, এটা লিখতে হতো his aunt understood that Bhuvan had stolen the book, but she neither told him to return nor forbade him to be stolen. যখন তুমি লিখছো nor forbade him to be stolen মানে সে চুরি হয়ে যাবে, তাকে চুরি করতে বারণ করেছে, ভুবন চুরি হয়ে যাচ্ছে হলো না তো। বি টোলেন, বি মানে কি ইজ বা ওয়াজ, তার মানে কি ভুবন ওয়াজ স্টোলেন, ভুবন ওয়াজ স্টোলেন হবে না, ভুবন স্টোল, তাই হবে না তো। নট ফরবিড হিম টু স্টিল, নট ফরবিড হিম টু স্টিল, এইটা হবে। আর কেউ কি লেখা জমা দিয়েছো এখানে? স্যার বলছি এখানে হ্যাঁ তো স্যার আমার ভুবনকে, আছে, হ্যাঁ বলো। স্যার আমার বলছি আছে এখানে জমা দিয়েছি। ভুবনকে মানা করছে তো বইটা চুরি করতে। হ্যাঁ তো হিম মানেই তো সেটা, ভুবনই তো বোঝাচ্ছে, এখানে তো আর কোনো পার্সন নেই, না, না এখানে লাস্টে ছেলের যে বি, ওটা বলছি না, বি স্টোলেন যেটা আমি প্যাসিভে করেছি। প্যাসিভ তো হবে না, কেন স্যার যখন হবে না? তুমি লিখছো হিম টু বি স্টোলেন, নট ফরবেড হিম, তাকে বারণ করলো, কি বারণ করলো? চুরি করতে, তাহলে চুরি করতে ইংরেজি কি? টু স্টিল। আর টু বি স্টোলেন মানে কি? টু চুরি বি হয়ে স্টোলেন যাওয়া। মানে চুরি হতে, চুরি স্যার হতে এখানে বারণ সাবজেক্ট, করলে। হ্যাঁ ও এখানে সাবজেক্টটা তো সি। হ্যাঁ, তাতে কি হয়েছে? সি নেইদার টোল হিম টু রিটার্ন নট ফরবেড হিম, হ্যাঁ আবার টু বি, ঠিক আছে এবারে। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখো, তুমি বলছো যে সি সাবজেক্ট আছে, সি সাবজেক্ট আছে, কিন্তু সি কার সাবজেক্ট? সি হচ্ছে টোল্ডের সাবজেক্ট, সাবজেক্ট, হ্যাঁ, অথবা ফরবেডের সাবজেক্ট। ফরবেডের আর সাবজেক্ট। এই যে তুমি বি স্টোলেন করছো, এটার অ্যাকচুয়ালি ডুয়ার হচ্ছে এটা, এটাকে আমরা সাবজেক্ট বলবো না, কিন্তু রেসপেক্টে দেখো এই যে স্টোলেন, একটা ক্রস তৈরি এর হয়ে গেছে, ঠিক আছে? ডুয়ারটাকে, ডুয়ার হচ্ছে হিম, তার মানে সেই নিরিখে ভাবলে হিমটা হচ্ছে স্টোলেনের সাবজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি ফরবেডের অবজেক্ট। আচ্ছা, আরেকজন দিয়েছো, তার খাতাটাও চেক করে নি, তারপরে পিডিএফ গুলো দেখবো। আচ্ছা একজন না, আরো দুজন দিয়েছো মনে হয়, অনেকেই দিয়েছো, মৌসুমী আছে। আমি এই লেখাগুলো পরপর নিয়ে নিই তাহলে। স্যার অনেক কিছু সেন্টেন্স পাচ্ছি স্যার, যখন প্র্যাকটিস করছি যে কোনটা দেখে লাগছে স্যার প্রেজেন্টে হবে সেন্টেন্স কিন্তু হচ্ছে পাস্ট টেন্স, এগুলো একটু স্যার পাঠিয়ে দিলে ভালো হতো। বুঝলাম না, বলো কোথায় যেগুলো পাচ্ছো মানে আমায় বলো এখানে। মানে স্যার আমি স্যার আমাদের কিছু বই আছে তো সেগুলোতে হুম দেখতে পাই যে কিছু কিছু বাক্য দেখে লাগছে প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু যখন হুম। মানে ওদের যখন সলভ করে দেখছি তখন পাস্ট টেন্সে নিচ্ছে। আমার একটা প্যাসেজ না দিলে আমি কি করে বুঝবো কোন নিরিখে আছে, কি মানে বলেছে? স্যার এরকম কি হয় স্যার, এরকম সেটা বলছি। হ্যাঁ, তুমি কি আজকে ফার্স্ট ক্লাস করছো না এর আগেও হ্যাঁ, করেছো? না সেটা ফার্স্ট ক্লাস। এটা নিয়ে অলরেডি আমাদের সেশন হয়ে গেছে, প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও। মোস্টলি যখন কোনো সেন্টেন্সের শুরুতে পাস্ট বলা থাকবে, তারপর এমন অনেক কিছু থাকবে যেগুলো তোমার প্রেজেন্টে বলা থাকবে কিন্তু সেটা পাস্ট টাইমকেই ইন্ডিকেট করে, তো সেগুলোকে আমাদের পাস্টই করতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কি নাম তোমার? আমার নাম সাইম স্যার। সায়ন। ধরো বলা হলো সে অনেক দিন আগের কথা, আমরা তখন স্কুলে যাচ্ছি, আমরা তখন সদ্য স্কুলে যাচ্ছি। এবার এই যে দেখো যাচ্ছি, এটা কোন টেন্স বলো? এটা স্যার প্রেজেন্ট টেন্সে।
প্রেজেন্টের কি ভাগ? কন্টিনিউয়াস তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? তাই হওয়া হ্যাঁ, উচিত। উই হ্যাঁ। আর গোয়িং টু স্কুল, কিন্তু এটা কোন সময়ের কথা বলছে? তখন। তখন মানে কখন? যেটা অনেক আগেকার দিন কথা আগের বলছি। কথা। তার মানে এইটার সময় যদি পাস্ট হয়, এটার সময়ও তাই, হ্যাঁ কি না? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা দেখে তোমার পাস্ট মনে হতে পারে, বাট এই সরি প্রেজেন্ট মনে হতে পারে, কিন্তু এটা পাস্ট। আমি ট্রান্সলেশনের ওপর প্রথম 2 বা 3টে ক্লাস শুধু এটার ওপরেই করিয়েছি, যে প্যাসেজে মানে প্যাসেজ ট্রান্সলেশন আর লাইন ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য কি। যদি তোমায় কোনো সিঙ্গেল লাইন ট্রান্সলেশন করতে দেয়, তখন ভার্বের ফর্ম দেখে তোমাকে বুঝতে হবে কোন টেন্স। কিন্তু যদি প্যাসেজ দেয়া থাকে, তখন ভার্বের ফর্ম যাচ্ছি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর খেয়েছি মানে প্রেজেন্ট পারফেক্ট, এটা নাও হতে পারে। ওটা আচ্ছা, আচ্ছা। সেন্টেন্সের টাইম অনুযায়ী ডিনোট করে। এটা দেখবে আমার একটা চ্যানেল আছে, মানে প্রমোশনের জন্য একেবারেই বলছি না, বাট ওখানে আমি স্যার 10 আপনার থেকে চ্যানেল ফলো করি স্যার। হ্যাঁ, ওখানে দেখো 20 থেকে 22টা মতো আমি ইয়ে করিয়েছি, তোমার কি বলে ওটাকে, ট্রান্সলেশন করিয়েছি। ট্রান্সলেশন। ওখানে ফার্স্ট লাইনেই এই কথাটা বলা থাকে যে দেখো এটা দেখে মনে হচ্ছে প্রেজেন্ট কিন্তু পাস্ট। ঠিক আছে, এটা প্রত্যেকটা আচ্ছা, মানে অলমোস্ট 20টা না 22টা করিয়েছি, তার মধ্যে 18টায় এই কনসেপ্টটা রয়েছে। আর মানে স্যার প্রথম বাক্য দেখতে হবে, তারপরে বিচার মানে পরের লাইনগুলো বিচার করতে হবে যে এটা তোমার ফার্স্ট। টাইমটা দেখতে হবে, টাইমটা দেখতে হবে। তুমি আচ্ছা, ভিডিওটা 2-3বার 2-3টে ভিডিও দেখে নাও। ঠিক আছে, আচ্ছা, এখানে পড়ছো, ঠিক আছে। ওখানের ভিডিওগুলো খুব শর্ট টাইমে দেয়া। এখানে কি হয়, মানে পেইড ব্যাচে এক্সট্রা বলতে একই জিনিস হয়, শুধু ওখানে ধরো একটা সেন্টেন্সকে একরকম ভাবে করা, এখানে একটা সেন্টেন্সকে 5 রকম ভাবে করা হয়, প্যারাফ্রেজিং, যেটা হয়তো মানে ফ্রি ব্যাচে করা যায় না, কারণ ওখানে একটা টাইম লিমিটেশনের ব্যাপার থাকে, 10-15 মিনিটের বেশি হলে কেউ দেখে না, ব্লা 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 ইত্যাদি। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস যেটা বেশি হয় সেটা হচ্ছে তোমার লেখা। আমার লেখার থেকেও পেইড ব্যাচে তোমার লেখাকে গুরুত্ব দেয়া হয়। চলো, আহ ঠিক আছে, বুঝতে তাহলে আমি কার কার লেখাকে কপি করলাম রে বাবা? এই লেখাগুলো দেখা বাকি আছে, তাই তো? হ্যাঁ আচ্ছা, এই স্যার। প্রথম লেখাটার মালিক বা মালকিন কে? স্যার আমি নাম মৌসুমী। বল। মৌসুমী, ওকে। মৌসুমী লিখেছিস, ওয়ান্স আ বয় স্টোল অ্যান অ্যানাদার। এই ভুলটা না আমিও ছোটবেলায় করতাম। এই যে অ্যানাদার শব্দটা, এটাকে ভাঙলে কি পাওয়া যায় বলতো? another. তাই না? তাহলে তুই Yes, তার sir. আগে আবার অ্যান কেন লিখেছিস? ও, বুঝে গেল? তাহলে অ্যানাদারের আগে কোনো সময় আবার একটা অ্যান বসাবি না। ওটা তাহলে ডাবলিং বলে এটাকে, ঠিক আছে? ডাবলিং করা যাবে না। তাহলে ওয়ান্স আ বয় স্টোল অ্যানাদার বয়েজ বুক ফ্রম স্কুল, একদম মানে ছিমছাম সেন্টেন্স। হিজ পেরেন্টস ডাইড অ্যাট হিজ আর্লি চাইল্ডহুড, ঠিক আছে। হিজ আন্ট ব্রট আপ হিম হয় না, ব্রট হিম আপ, হ্যাঁ, ব্রট হিম আপ। শি আস্কড, এইখানে একটা জায়গা তুই বাদ দিলি, যে সে তার হাতে বইটা দেখে, ওটা বাদ দিলি কেন রে মা? স্যার ওটা মানে গুছিয়ে লিখতে পারিনি। যদি না পারিস তাহলে দেখ তো, এটা এইভাবে আমরা লিখতে পারি কি, সে তার হাতে বইটা দেখলো এবং জিজ্ঞাসা করলো, পারি কি পারি না? হ্যাঁ। তাহলে এটার ইংরেজি বলতো, সে তার হাতে বইটা দেখলো, বা সে দেখলো বইটা তার হাতে, কি হবে She ইংরেজি? saw a book in his hand. শি স A book in his এ hand. বুক, না বুকটা আগে একবার মেনশন করা হয়েছে। হ্যাঁ, মেনশন করা হয়েছে। তাহলে এবার কি The এ বুক book. হবে না? ভেরি গুড, তাহলে কি হবে? শি, Saw a book. আবার Saw, সো দ্যাট হি বুক। স দ্য he বুক saw the ইন book হিজ হ্যান্ড in his hand অ্যান্ড আস্কড। and asked. এবার দেখ, অ্যান্ড শি কেন করলাম না? কারণ অ্যান্ড দিয়ে যুক্ত আছে মানে কি, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমি সাবজেক্ট কমন নিতে পারি, দুটোই প্রিন্সিপাল ক্লজ, তাই দ্বিতীয়বার আর সি লিখলাম না, শি লিখলাম না, ঠিক আছে? তাহলে এটা দেখ, মানে যারা সিইং আ বুক পারলি না, তারা কি করবি? শি স দ্য বুক ইন হিজ হ্যান্ড অ্যান্ড আস্কড, ভুবন, where did you get this book? He replied, it is a book of a schoolboy.
ঠিক আছে, এটা আরো ভালো হতো, ইট ইজ আ বুক অফ মাই স্কুল ফ্রেন্ড, অথবা ইট বিলংস টু ওয়ান অফ মাই ক্লাসমেটস। Aunt realized that he had stolen that book. Very good. But she neither told him to return the book nor forbade him to steal again. ফাটাফাটি হয়েছে, ঠিক আছে, একদম প্রথম দিককার স্টুডেন্ট হিসেবে তুলনামূলক ভুল কম রয়েছে। চলো এরপরে কে রয়েছে? সমু অধিকারী। সমুকে আছিস স্যার নাকি আমি, রে বাবা? হ্যাঁ আছি আছি। আচ্ছা, লিখেছিস ওয়ান্স আ বয় স্টোল আ বুক অফ অ্যানাদার বয় ইন দ্য স্কুল। দ্য স্কুল হয় না, ইন স্কুল। হিজ পেরেন্টস হ্যাড ডাইড ইন হিজ চাইল্ডহুড। হিজ পেরেন্টস ডাইড কর, হ্যাড ডাইড আমরা না করলেও পারি, ভুলও নয়। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্স আমরা জেনারেলি সেই সিচুয়েশনে ব্যবহার করি যখন অতীতের দুটো ঘটনা পাশাপাশি থাকবে, একটা ঘটনা আরেকটি ঘটনার পূর্ববর্তী হবে। ছোটবেলায় দেখ, তুই বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম যে স্কুলেই পড়িস, এই উদাহরণটাই শেখাতো যে স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে দিত বা ডাক্তার আসার আগে পেশেন্ট মারা যেত। তাহলে যে কাজটা আগে হতো তার জন্য হ্যাড প্লাস V3, আর যে কাজটা পরে হতো, অতীতের যে কাজটা পরে হতো, তার জন্য V2, মানে ভার্বের সেকেন্ড ফর্ম। মনে পড়ছে কি পড়ছে না? হ্যাঁ স্যার, আগের দিন আপনি বলেছিলেন তখন ওই জন্যই এটা লিখেছিলাম যে ওটা তো আরো আগে ও আচ্ছা, ঘটনাটা ওটা আমি ঘটেছে। বলেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে এটা করা যায়, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ বলেছিলেন আচ্ছা, আমি ওটা। ভেবেছি এটা নিয়ে আলোচনা করিনি। এনিওয়ে, হ্যাঁ এটা তাহলে হিজ করেছিলেন। aunt took care of him. Very good. Seeing this book in his hand, uh, his aunt asked, Bhuban, from where have you got this book? বা where have you got this book? From দেয়ার দরকার হয় না where এর সাথে, ঠিক আছে। কারণ কি বলতো, where হচ্ছে একটা অ্যাডভার্ব। where কি? একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের আগে প্রিপোজিশন বসে না। He said the book স্যার, belongs to, স্যার অনেক সময় এটা লেখা থাকে হোয়ার হ্যাভ ইউ গট দিস বুক ফ্রম, ফ্রমটা অনেক সময় পরে থাকে, সেটাও কি করা যায়? না করবে না, where এর সাথে করবে না, ওটা what এর সাথে করা যায়। যেমন ধরো আমরা বলি what class do you Read. read in? হ্যাঁ অ্যাকচুয়ালি কি হয়, হওয়া উচিত হচ্ছে ইন হোয়াট ক্লাস, কিন্তু আমরা সেন্টেন্সের শুরুতে WH রাখতে অভ্যস্ত, তাই প্রিপোজিশনটাকে লাস্টে দেয়া হয়, ঠিক আছে। কিন্তু ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে নাউন বা প্রোনাউন, তাহলে প্রোনাউনের সাথে ইন মানে প্রিপোজিশন ট্যাগ করা যায়। ওয়্যারটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্বের সাথে আমরা ফ্রম ব্যবহার করি না। তো ওল্ড ইংলিশে কিছু কিছু বইতে হয়তো পেয়ে যাবে যে ওয়্যার হ্যাভ ইউ গেট ইট ফ্রম, দরকার নেই, ওয়্যার ডু ইউ গেট ইট, ওয়্যার হ্যাভ ইউ গট ইট, ঠিক আছে। ফ্রম লিখবে না। বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে। তারপরে লিখেছিস তুই রে, হিজ aunt took care of him, seeing this book in his hand, his aunt asked, she asked কর, আগেই তো হিজ aunt লিখে দিয়েছিস, বারবার রিপিট করবি না সেম শব্দ, যেখানেই সুযোগ পাবি প্রোনাউন ব্যবহার করবি। His aunt asked Bhuban, from where? From দরকার নেই, where have you got this book? He replied, this book belongs to a boy in school. In the school হয় না। স্কুলের আগে আমরা দা তখনই ব্যবহার করি যখন স্কুল শব্দটা সেকেন্ডারি পারপাসে ব্যবহৃত হয়। সেকেন্ডারি পারপাস মানে রেদার দ্যান প্রাইমারি পারপাস। প্রাইমারি পারপাস মানে কি? স্কুল হচ্ছে পঠন পাঠনের জায়গা, কেউ পড়তে যাচ্ছে বা পড়াতে যাচ্ছে, তার জন্য হি গোস টু স্কুল হবে। কেউ মনে কর স্কুলে ভাঙচুর করতে যাচ্ছে, অথবা দুর্গাপুজোর চাঁদা চাইতে যাচ্ছে, তো তখন হচ্ছে টু দ্য স্কুল, মানে সেকেন্ডারি রেদার দেন পড়াশুনো যদি ব্যবহৃত হয়। এরকম বেশ কিছু শব্দ আছে যেগুলো প্রাইমারি পারপাসে দা নেয় না, যেমন স্কুল, যেমন কলেজ, যেমন ইউনিভার্সিটি, যেমন প্রিজন, যেমন হচ্ছে টেম্পল ইত্যাদি, যেমন হচ্ছে চার্চ ইত্যাদি শব্দ, জেল, এগুলোর আগে দা হয় না, ঠিক আছে। হ্যাঁ এটা একটা কনফিউশন হয় যে দাটা মাঝে মাঝে অনেক জায়গাতে দেখি থাকে, অনেক সময় থাকে না। হুম, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। যখন সেকেন্ডারি পারপাসে হবে, মনে কর তুই মন্দিরে পুজো দিতে গেছিস, তাহলে মানে মন্দির বা টেম্পল ইজ আ প্লেস টু ওয়ার্শিপ, তাই না রে? হুম। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে যে টু টেম্পল। কিন্তু যখন আমরা মনে কর কেউ মন্দিরে চটি চুরি করতে গেছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে টু দা টেম্পল হবে। আবার যদি তুই স্পেসিফিক কোনো টেম্পল ব্যবহার করতে চাস, তখন দা টেম্পলই হবে। হ্যাঁ আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ,
His aunt realized that Bhuvan had stolen this book, but she neither asked him to return it nor forbade him to steal it না, to steal further. It কেন? একটা বইকে কতবার চুরি করবে? হ্যাঁ, ওটাই পরে হুম। মনে হচ্ছে এটা না দিলেই ভালো হতো। না, না দিলে ভালো হতো না, দিলে ভুল হবে। হুম, ঠিক আছে। চলো, পরের জন হচ্ছে প্রার্থনা। আছিস? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Once a boy stole a book from the school. দা নিয়ে আমি আর বলছি না, আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। He lost his parents when he was an infant. Infant শব্দটা একদম কেঁদে বাচ্চার জন্য, ইনফ্যান্ট ব্যবহার করো না। হিজ ম্যাটার্নাল আন্ট এগুলো ব্যবহার করবে না, প্যাটার্নাল ম্যাটার্নাল এগুলো ভারতীয়রা ব্যবহার করে, হিজ আন্ট ব্যবহার করো। ওই মাসি পিসির মধ্যে পার্থক্য করে লাভ নেই, ঠিক আছে? ওগুলো শুনতে খুব অড লাগে। হ্যাঁ, ম্যাটার্নাল প্যাটার্নাল কখন ব্যবহার করবে? যখন প্রপার্টি বোঝাবে। তো তখন সেটা কার দিককার, মায়ের দিককার না বাবার দিককার, সেইটা তোমার ম্যাটার্নাল প্রপার্টি, প্যাটার্নাল প্রপার্টি, ঠিক আছে? একটা শব্দ বলছি, এটার মানে বলতে পারবে যে প্যাটার্নাল, সরি, ম্যাটার্নাল প্রপার্টিকে এক কথায় কি বলে? না স্যার। ম্যাট্রিমনি। হ্যাঁ, ওটার সাথে বিবাহের কোনো সম্পর্ক নেই, সাইটটার নাম ম্যাট্রিমনি বলে সবাই ভাবে ব্যাপারটা। ম্যাট্রিমনি মানে হচ্ছে মায়ের দিককার সম্পত্তি। একই রকম ভাবে প্যাট্রিমনি বলতে বোঝায় হচ্ছে বাবার দিককার সম্পত্তি, ঠিক আছে? তো চলো, তো হিজ আন্ট রিয়ার্ড হিম আপ, খুব সুন্দর ভালো শব্দ। সিইং দ্য বুক ইন হিজ হ্যান্ড শি আস্কড ভুবন ফ্রম ওয়্যার, ফ্রম ব্যবহার করবে না, ওয়্যার হ্যাভ ইউ গট দিস বুক? শি রিপ্লাইড দিস বুক বিলংস টু অ্যানাদার বয় ইন স্কুল। ভেরি গুড। দ্য আন্ট দরকার নেই, আন্ট হ্যাঁ দ্য আন্ট দিলেও অসুবিধা নেই। আন্ডারস্টুড দ্যাট, এটা না আন্ডারস্টুড আমরা ব্যবহার করব না, রিয়েলাইজড ব্যবহার করব। আন্ডারস্টুড আমরা কখন ব্যবহার করি? আমি তোকে কিছু পড়াচ্ছি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুই বলবি ইয়েস স্যার আই আন্ডারস্টুড। অর্থাৎ কেউ কোনো কিছু থ্রো করছে সেটা বোঝার ক্ষেত্রে আমরা আন্ডারস্টুড ব্যবহার করব। আর যখন সেটা সেলফ বোঝার ব্যাপার থাকবে, তো সেক্ষেত্রে আমরা আইদার রিয়েলাইজ অথবা ফিগার আউট শব্দটা ব্যবহার করাটা উচিত হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করলে বেটার হবে। চলো, আচ্ছা স্যার। এরপর কি আছে বাবা? শি ডিড নট ইনস্ট্রাক্ট হিম করিস না, আস্কড হিম টু রিটার্ন দ্য বুক অ্যান্ড প্রিভেন্ট হিম। প্রিভেন্ট মানে আটকানো। যখন সে চুরি করতে যাচ্ছে তখন যদি আটকায়, তখন সেটা হুম। প্রিভেন্ট। আদারওয়াইজ এটাকে ফরবেড ব্যবহার করবি, অথবা রিফ্রেইন বলে একটা শব্দ আছে, সেটা ব্যবহার করবি। আর কেউ লিখে দিয়েছে সেখানে, নাকি পিডিএফ গুলো দেখবো এবার? হ্যাঁ, আচ্ছা আমার পিডিএফটা ছিল, আমি টাইপ করে দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে একটা কাজ করো, যারা যারা পিডিএফ চেক করাবে, হ্যাঁ, একটা মিনিট আমি শেয়ার অপশনটা অফ করি। শেয়ার অফ কি করে করে তো জানি না, যাই হোক ছাড়ো। পিডিএফ এখানে খোলাটা একটু চাপ। পিডিএফ একটু পাঠাও, আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা এখানে শো করাটা একটু অসুবিধা হবে লাইভ ক্লাসে। পিডিএফ যারা যারা দিয়েছো, এটা কি চলে এলো? হুম, আমি পড়ে দিচ্ছি, একটা মিনিট। এক মিনিট, যারা আছো পিডিএফ গুলো গ্রুপে আরেকবার পাঠাও এখনই, যারা এখানে আছো। আরেকবার পাঠাও, তাহলে আর আমাকে পুরোনো গুলো বারবার ঘাঁটতে হবে না। আর যে যে অলরেডি টাইপ করে দিয়েছো তার আর দরকার নেই। যাও গ্রুপে একটু, যারা চেক করাবে।
স্যার এরপরে যেটা আছে সেটা তো আমরা স্যার ট্রান্সলেশন, যেটা আপনারা আপনি ওই কিসে করাইছিলেন, সরি একটা রিপোর্ট করিয়েছিলেন স্যার, আন্ডারস্ট্যান্ড নেপাল। ওগুলো নয়, আজকের এইটার কথা বলছি। ও আচ্ছা, এটা তো নয়, বাকিটা তো পিডিএফই দিয়েছি, ওইটাই পিডিএফ করে দিয়েছি আচ্ছা, স্যার বাবা। সুরজিতেরটা আমি চেক করে দিয়েছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার করেছেন স্যার। সুরজিৎ চেক করে দিয়েছি। আচ্ছা, মৌসুমী হ্যাঁ স্যার। চেক করে দিয়েছি। তুমি তো পিডিএফ দিয়েছিলে দেখলাম, হ্যাঁ স্যার। টাইপ করে দিয়েছো। আচ্ছা, আসিফ, আসিফেরটা আমি পড়ে দিচ্ছি, কোনো জায়গায় ভুল থাকলে বলে দিচ্ছি। খুব সুন্দর হাতের লেখা, ওটা এমনিতেও শেয়ার করা যাবে না কারণ উল্টো পাঠিয়েছে। ও লিখেছে ওয়ান্স আ বয় ব্রট আ বুক পিলফারিং ফ্রম, ব্রট আ বুক দিলে আর পিলফারিং দরকার নেই, ঠিক আছে? ব্রট আ বুক, ব্রট না করে লেখো ওয়ান্স আ বয় পিলফার্ড আ বুক ফ্রম অ্যানাদার বয় at school বা from school. His parents died in his early childhood. His aunt grew him up. একদম ঠিক আছে। লুকিং দ্যাট বুক হয় না রে বাবা, লুকের সাথে অ্যাট হবে, লুকিং অ্যাট দ্যাট বুক। বাট এক্ষেত্রে লুকের থেকে আরো ভালো হয় সিং, SEEING, সিং দ্যাট বুক ইন ভুবনস হ্যান্ড। শি আস্কড ভুবন, where did you get this book? Fantastic, he replied, it is a school boy's book। না করে এটা it belongs to my classmate, এটা দিলে ভালো হয়। His aunt realized that Bhuvan had stolen that book, but she neither told Bhuvan to return the book nor forbade him to steal। এটা আরো ভালো হয় to steal again। এখন অবধি পাওয়া বেস্ট অ্যান্সার, কোনো কাটাকুটির জায়গা নেই। এটা হচ্ছে আসিফের লেখাটা, ঠিক আছে? এরপরের জন দেখি আর কে খাতা জমা দিয়েছে যারটা চেক হয়নি। একটা মিনিট। এখানে আর কেউ আছো যার চেক হয়নি? স্যার আমি অগ্নিমিত্রা, আমারটা চেক হয়ে গেছে। তুমি কি পিডিএফ আমি দিয়েছো? হ্যাঁ স্যার। পিডিএফ দেখে নিচ্ছি, দাঁড়াও। পিডিএফ পিন্টু, পিডিএফটা তো পাচ্ছি না। তোমার পিডিএফটা একবার গ্রুপে পাঠাও তো। হ্যাঁ স্যার পাঠাচ্ছি। আচ্ছা, স্যার পাঠিয়েছি। হ্যাঁ আমি বলে দিচ্ছি, শুনে নাও। এটা শেয়ার করতে পারছি না। ওয়ান্স আ ইয়ং বয় ব্রট হোম আ বুক, এটা লেখো যে ওয়ান্স আ ইয়ং বয় ব্রট আ বুক হোম, ঠিক আছে? টু হোম দেওয়ার দরকার নেই, ব্রট আ বুক হোম। ও আচ্ছা, তারপরে তো উইচ লিখেছো, দাঁড়াও তাহলে ঠিকই আছে। ওয়ান্স আ ইয়ং বয় brought home a book which he had stolen from one of his classmates in school, একদম ঠিক আছে। The boy had lost his parents at a tender age, হতে পারে। He was brought up by his maternal aunt। আমরা এই ম্যাটার্নাল প্যাটার্নাল এগুলো ব্যবহার করব না, এগুলো প্রপার্টি ইত্যাদির আগে ম্যাটার্নাল প্যাটার্নাল ব্যবহার করব। এখানে মাসি পিসির মধ্যে অত পার্থক্য করে লাভ নেই। On seeing the book in his in the boy's hand, না করে in his hand করো, তুমি তো বয় অলরেডি মেনশন করেছো। She enquired, comma, ভুবন, from where did you get this book? Where did you get this book? From where আমরা ব্যবহার করব না, এটা ওল্ড ইংলিশে ব্যবহৃত হতো, মডার্ন ইংলিশে where এর আগে from হয় না। কেন? কারণ whereটা কি? where হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্বের আগে প্রিপোজিশন হয় না। ফ্রম হোয়াট হতে পারতো, ইন হোয়াট হতে পারতো, কিন্তু ফ্রম ওয়্যার আমরা ব্যবহার করব না, ঠিক আছে? তাহলে কি বললাম? ওয়্যার, যেটা লিখেছিস তুই, ওয়্যার ডিড ইউ গেট দিস বুক, অথবা এটা চাইলে প্রেজেন্ট পারফেক্টেও নিতে পারো, ওয়্যার হ্যাভ ইউ গেট দিস বুক। হি রিপ্লাইড দ্য বুক বিলংস টু আ বয় ইন মাই স্কুল, বা ইন স্কুল হতে পারে। বাট হিজ আন্ট কুড ফিগার আউট দ্যাট ভুবন হ্যাড অ্যাকচুয়ালি স্টোলেন দ্য বুক। Surprisingly, neither did she, inversion করেছিস, very good. Surprisingly, neither did his aunt tell him to return the book, nor
ডিড শি, এটা কি লিখেছিস? ইনস্ট্রাক্ট হিম টু রিফ্রেইন ফ্রম সাচ, এটা কি? পিলফার্স। না, পিলফার্স এখানে লিখিস না, এখানে পিলফার শব্দটা যাচ্ছে না। তাহলে লেখ হচ্ছে সাচ অ্যাক্টিভিটিস ইন ফিউচার, ইন দা ফিউচার না, ইন ফিউচার। ইন ফিউচার একটা ফ্রেজ, ভালো হয়েছে লেখা। এখানে আচ্ছা। শুধু একটা জায়গা বলা, সারপ্রাইজিংলি নিদার ডিড হিজ আন্ট টেল হিম টু রিটার্ন দ্য বুক নর নর ইনস্ট্রাক্টেড কর। নট ডিড শি আর দরকার নেই, শি তো কমন চলে যাচ্ছে, নর ওই ইয়ের মধ্যে আছে না, ভালো করে ভেবে দেখ তো, হ্যাঁ ফ্যান হ্যাঁ বয়েজ এর মধ্যে। হুম। হ্যাঁ, তাহলে ওটা সাবজেক্ট কমন চলে যাবে, ডিডও কমন চলে যাবে। ওখানে হেল্পিং আচ্ছা। ভার্ব আছে, এখানে মেইন ভার্ব আছে, তাতে অসুবিধা নেই, সেম পার্ট অফ স্পিচই, হুম। সে হেল্পিং হোক মেইন ভার্ব হোক। বাকি বাকি ঠিক আছে। আর কেউ আছো যার লেখা চেক করানো বাকি আছে? আমি দেখিনি। আর কেউ আছো যার লেখা চেক করানো বাকি আছে? আচ্ছা, এই সপ্তাহে আমি সম্ভবত মঙ্গলবার এবং বুধবার ক্লাস নেব, কারণ শনিবার স্বাভাবিকভাবে পুজোর জন্য বন্ধ থাকবে। মঙ্গলবারও হয়তো সামনের সপ্তাহে দশমী পড়ছে নাকি? হ্যাঁ বোধহয়। হ্যাঁ, তো এই সপ্তাহে আমি মঙ্গলবার একটা নেব, কালকে হবে না, বুধ অথবা বৃহস্পতির মধ্যে নিয়ে নেব, কারণ শুক্রবার থেকে ফেস্টিভ মুড অন, 4-5 দিনের ছুটি থাকবে। তারপর অ্যাজ ইউজুয়াল ক্লাস শুরু হয়ে যাবে, মানে দশমীর পরে, দশমী বা একাদশীর পরে যে ডেট থাকবে সেই ডেটটা বাদ দিয়ে তারপর থেকে এই ক্লাসটা চলতে থাকবে। ক্লার্কশিপ মোটামুটি ধরে নিতে পারো জানুয়ারি মাসের আগেই হওয়ার উচিত, মানে ডিসেম্বরে হওয়া উচিত। বিসিএস তোমার জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারিতে টানবে। তো এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট কাজ দেব, মঙ্গলবারের মধ্যে যদি করে রাখতে পারো, সেটা হচ্ছে তোমাদের ইয়ে রিপোর্ট, ওই আনরেস্ট ইন নেপাল, ওটা করিয়ে দিয়েছি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আনরেস্ট ইন নেপাল এটা করিয়ে দিয়েছি। ওকে, তোমরা করে রাখবে হচ্ছে একটা ছোট্ট রিপোর্ট, জলে ডুবে কোনো একজন বালকের মৃত্যু, ঠিক আছে? ড্রাউন ইন ওয়াটার। কোথাও একটা খেলতে গিয়েছিল, খেলতে গিয়ে জলে নামে, কিছুক্ষণ পর ওখানে জলে ডুবে মারা যায়। তো তো পরের দিন বা এরপর যারা উদ্ধারকারী দল আসতে দেরি করেছে, যেরকম যেরকম অভিযোগ থাকে, দ্য ওয়ার্ড লিমিটেশন ইজ 120, অ্যাকচুয়ালি ক্লার্কশিপে থাকে 150। তোরা চেষ্টা করবি 110 to 120-র মধ্যে লেখাটা কমপ্লিট করার। আহ লেখাটা তোরা লিখে দিবি, আমি চেক করে দেব। মেবি এটা আমি শুনবো, এটা আমি এটা মানে মডেল অ্যান্সারও দিয়ে দেব। আর আমি কিছু তোদের মডেল অ্যান্সার পাঠিয়েছি, অমিত স্যার মনে হয় 2টো পাঠিয়েছেন, আমি তার থেকে বেশ কিছু বেশি পাঠিয়েছি, আরেকজন দিয়ে দিয়েছে প্রিভিয়াস ব্যাচ থেকে। আহ তো মডেল অ্যান্সার আমি আরো প্রচুর দেব, কিন্তু আমি এই মুহূর্তে চাইছি ইনিশিয়ালি তোরা লেখ, কারণ যখনই অন্যের অ্যান্সারের প্রতি মানে বেশি আসক্ত হয়ে যাবি, তখন নিজে লেখাটার আর মানে উদ্যমটা হারিয়ে ফেলবি। তো যে মুহূর্তে ক্লার্কশিপের রেজাল্ট বেরোবে, দেন অ্যান্ড দেয়ার আমি একের পর এক লেখা যা যা বলবি তেমন তেমন লিখে লিখে দিতে থাকবো। আর ক্লার্কশিপের ক্ষেত্রে একটা কিছুটা নিশ্চয়তা এটা যে ডেস্ক রিপোর্ট থাকে, এডিটোরিয়াল রিপোর্ট দেয়নি বা দেয় না। তো সেক্ষেত্রে ওই ইদার অ্যাক্সিডেন্ট অথবা ন্যাচারাল ক্যালামিটি অথবা কোনো রিসেন্ট ইনসিডেন্ট, কোনো একটা উত্থান টুত্থান যেমন নেপালে হলো, তো এগুলোর ওপর দিতে পারে। ঠিক আছে? স্যার বাইরের রাষ্ট্রেও কি দিতে পারে স্যার এরকম ভাবে? বুঝতে পারলাম না তোর কথাটা, কি স্যার বলছিস? বাইরের রাষ্ট্রে মানে যেরকম ঘটনা হবে, যেমন যে নেপালের কথা বলছি, এরকম কি দিবে না ভারতের মধ্যে যেরকম হয় সেগুলো দিবে? আমি কিছু বুঝতেই পারছি না, তোর কথা খুব আস্তে মানে শোনা যে যাচ্ছে। সমস্ত যে সমস্ত ঘটনাগুলো, যেমন নেপালের কথা বলছেন, হ্যাঁ, তো ওই রকম কি ঘটনা বাইরের রাষ্ট্রে দিবে না
আমাদের রাষ্ট্রের মধ্যে থেকেই এগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলোর সাথে ভারতের জিওপলিটিক্স এর সম্পর্ক আছে, সেগুলো দেয়ার চান্স কমই। মানে নেপালটা দেবে না, এটা একটা বড় ইস্যু। ক্লার্কশিপের জন্য এটা খুব বেশি, কিন্তু তবু করে রাখ। জলে ডুবে মৃত্যু, আগুনে পুড়ে মৃত্যু, আগুন লেগে যাওয়া ফ্যাক্টরিতে, বাজি কারখানায় আগুন, তো তারপর হচ্ছে তোর কোনো জায়গায় রোড অ্যাক্সিডেন্ট, কোনো একটা ট্রলার ডুবি, বোট ক্যাপসাইজড, এই ধরনের লেখাগুলো বেশি দেয়, ঠিক আছে, ক্লার্কশিপের জন্য। আবার যদি ডব্লিউবিসিএস মেইন, যেটা এখনো অনেকটা দেরি আছে, তার জন্য এই জাতীয় ইস্যুগুলো নেপাল টেপাল এগুলো আমাদের করতে হবে। এবার বিসিএস মেইন কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই, তাই এখন ওটা নিয়ে এই মুহূর্তে ভাবছি না। ঠিক আছে, ঠিক আছে। ওকে, চলো আজকে এই অবধি রাখছি। মঙ্গলবার 10টা থেকে করাবো। আর ওই যে শ্যাম নাকি একজন আজকে প্রথম জয়েন করলি, তোর কাজ হবে হ্যাঁ স্যার। কালকে ট্রান্সলেশনের ওপর, যদি পারিস, মানে পেইড ব্যাচের ভিডিওর আগে ফ্রি ব্যাচের 2-3টে ট্রান্সলেশনের ক্লাস দেখে নে। কেন আমি বলছি, কারণ ওগুলো খুব কম টাইমের মধ্যে করা আছে, 10-12 মিনিট, এবং তার মধ্যে সুন্দর কোনো বাড়তি কথা নেই, ওরকম করে গোছানো করা আছে। তুই তাহলে এটা অন্তত বুঝতে পারবি যে ওই পাস্ট প্রেজেন্টের মিশেলটা আসলে কি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, চলো, গুড নাইট সবাইকে তাহলে। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট স্যার। হুম।